তাহলে বিগত যে ভিডিওটা বানিয়েছিলাম সেই বিগত ভিডিওতে তোদেরকে আমি বললাম যে অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে তিনটে জায়গা রয়েছে, একটা কারবার, একটা হচ্ছে পেশা আর একটা হচ্ছে চাকরি। তো তার মধ্যে একটা বিরাট জায়গা জুড়ে রয়েছে কারবার, তার কারণ সাবজেক্টটার নামই হচ্ছে কারবার অধ্যয়ন, মানে বিজনেস স্টাডিজ, কারবারি শিক্ষা। তাহলে এবারে আমরা যদি একটু ডিটেলে কারবারের দিকে তাকাই তাহলে সেটা দেখতে পাবো হচ্ছে কি যে কারবার কাকে বলে। তো কারবার কাকে বলে তার একটা মোটামুটিভাবে সংজ্ঞা আমি জাস্ট আগের ভিডিওতে বললাম, এই ভিডিওতে আর নতুন করে রিক্যাপ করছি না। এবার এই কারবারের সংজ্ঞাটাকে না আমরা দুটো দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে পারি। সেই দুটো দৃষ্টিভঙ্গি কি? একটা হচ্ছে কারবারকে মানে প্রতিষ্ঠান ভিত্তিক সংজ্ঞা হিসেবে দেখানো হয়েছে, মানে কারবারকে প্রতিষ্ঠান ভিত্তিক সংজ্ঞার মাধ্যমে বোঝানো হয়েছে, আবার আরেকবার কারবারকে ক্রিয়াভিত্তিক সংজ্ঞার মাধ্যমে বোঝানো হয়েছে। তাহলে প্রতিষ্ঠান মানে কারবার তো অবশ্যই একটা প্রতিষ্ঠান, তার কারণ কারবার একটা সমাজেরই অঙ্গ, তার কারণ যে কারবারটা করে সে সমাজ থেকেই উঠে কারবারটা তৈরি করেছে। তাহলে প্রতিষ্ঠান ভিত্তিক সংজ্ঞা মানে কি? কারবার একটা প্রতিষ্ঠান, কারবার যারা কি করছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য ও সেবা উৎপাদন যেটা ক্রয় বা বিক্রয়ের সাথে লিপ্ত থাকছে, এবং তাদের কাজ হচ্ছে এগুলো লিপ্ত থেকে মুনাফা অর্জন করা। পণ্য বা সেবা উৎপাদন, এই সেবা উৎপাদন প্রসঙ্গে বলি, সেবা কি? সেবা হচ্ছে সার্ভিস ইন্ডাস্ট্রি কোনগুলো? যেমন ধর টেলিফোন একটা সার্ভিস ইন্ডাস্ট্রি। তারপরে যেমন ধর এই যে মানুষ অসুস্থ হয়, নার্সের সেবা, নার্স তো আর বিনা পয়সায় সেবা দেবে না, তাকে তো অর্থ পেমেন্ট করতে হবে। তাহলে এইগুলোকে বলা হয় হচ্ছে সেবার মধ্যে পড়ে। তো যাই হোক, তাহলে সেবামূলক কাজ বলতে বোঝাচ্ছে হোটেল ইন্ডাস্ট্রি, তারপরে হচ্ছে গিয়ে টেলিফোন ইন্ডাস্ট্রি, তারপরে মিউনিসিপ্যালিটি, তারপরে হসপিটাল, এগুলো সব সেবা প্রদান করে। কেমন? তো যাই হোক, তাহলে এইরকমভাবে আমরা কারবারকে প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করতে পারি। ক্রিয়াভিত্তিক সংজ্ঞা মানে হচ্ছে ক্রিয়া। ছোটবেলা থেকে পড়েছি ক্রিয়া মানে ভার্ব মানে কোনো কাজ। ব্যাপারটা হয়েছে কি, কারবার যখন একটা হবে না তখন সে কারবারই যে কাজটা করবে সে পুনঃ বিনিময়ের মাধ্যমে সমাজবদ্ধ মানুষের অভাব মোচন করবে। পুনঃ বিনিময়। আমি আগের ভিডিওতে আমি তোদের একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আমার একটা রোল খেতে ইচ্ছে করছিল, বাড়িতে একটা রোল বানিয়ে দিয়েছে। তাহলে সেই রোল বানিয়ে দেওয়ার পর ধর আমি মানে কোনো একজন আমার বন্ধু বান্ধবকে নিয়ে এসেছি, সেও একটা রোল খেয়েছে। আমি ধর খুব একজন কঞ্জুস, আমি একজন হাড় কিপটে, আমি ধর একজন ওয়ান পাইস ফাদার মাদার ওলা মানুষ, যে কোনো কিছুতেই পয়সা ছাড়া কিছু বোঝে না। আমি বললাম তুই রোল খেলি, তার বিনিময়ে আমাকে 60 টাকা দে। তো ব্যাপারটা হচ্ছে ধর সে আমাকে টাকাও দিল, যদিও এটা বাস্তবে সম্ভব না। তাহলে আমি কি তাহলে কারবারি হয়ে গেলাম? না। কেন হলাম না? তার পেছনে কারণটা হচ্ছে যে আমি এই কাজটা বারবার করব না। কিন্তু একটা রোল সেন্টারে যদি আমি যাই, সে কিন্তু বারবার সেই রোলটা তৈরি করে সমাজের মানুষকে বিক্রয় করবে। তার মানে এই কাজটা বারবার হবে। ওই জন্য বলছে পুনঃ বিনিময়ের মাধ্যমে সমাজবদ্ধ মানুষের অভাব মোচন করাই হচ্ছে কারবার। এইটাকে বলা হয় হচ্ছে ক্রিয়াভিত্তিক সংজ্ঞা। তাহলে আমরা বুঝে নিলাম কারবারের প্রতিষ্ঠান ভিত্তিক সংজ্ঞা আর কারবারের ক্রিয়াভিত্তিক সংজ্ঞা। মানে কারবারকে অ্যাজ এ প্রতিষ্ঠান ভাবা হয়, আর কারবার একটা ক্রিয়ামূলক মানে প্রতিষ্ঠান বা কারবার একটা ক্রিয়ামূলক কাজ কারবারের সাথে লিপ্ত থাকে, সেটাকেও ভাবা হয়। এবারে আমরা যদি কারবারের বৈশিষ্ট্যের দিকে তাকাই, তাহলে কেন আমরা প্রথমেই দেখলাম যে কারবার একটা বিরাট ঘটনা। তাহলে কারবারের যদি বৈশিষ্ট্যের দিকে তাকাই, সেই বৈশিষ্ট্যকেও আমরা প্রতিষ্ঠানগত দিক দিয়ে, উদ্দেশ্যগত দিক দিয়ে আর ক্রিয়াগত দিক দিয়ে কারবারের এই বৈশিষ্ট্যকেও বিভক্ত করতে পারি। কারবারের যদি প্রতিষ্ঠানগত বৈশিষ্ট্য দেখি তাহলে কি দেখব? প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে কি উদ্যোক্তা, সংগঠন, মূলধন, পূর্বানুমান, নীতি নির্ধারণ, ঝুঁকি, অনিশ্চয়তা, পৃথক সত্তা। এগুলো না খুব সহজ ব্যাপার, এগুলো পড়লেই আমরা বুঝতে পাবো। আর কিভাবে পড়বো? পড়াটা হচ্ছে কি জানিস তো, পড়াটা পড়বো গল্পের ছলে। মানে কি, ঘুরছিস ফিরছিস, একবার করে তো রিডিং পড়ছিস, এইরকম ব্যাপারটা করবি। আমি তোদের একটা কথা বলি শোন। বর্ধমান ইউনিভার্সিটিতে না একজন প্রফেসর ছিলেন, তো রিটায়ার করেছেন, ওনার নাম হচ্ছে উত্তম দত্ত, ইউডি বলে সবাই জানতেন, খুব গুণী প্রফেসর। ওনার সান্নিধ্য আমরা পেয়েছিলাম। তা আমি খুব ছোট বয়স থেকেই চেষ্টা করেছি খুব সুন্দর করে যাতে পড়াতে পারি।
তা উনি বলতেন কি যে তোরা যখন পড়াবি একটা পড়াকে না, ধর আমি শুক্রবার পড়াবো, আজকে কি বার? সোমবার। বলবি সোমবার থেকে না যেটা পড়াবি সেটা পড়তে শুরু করবি, আজকে একবার পড়বি, কালকে একবার পড়বি, পরশু একবার পড়বি, এরম করে করে তুই যখন শুক্রবারে এসে হাজির হবি তখন দেখবি তোর ওই পড়াটা না একদম তোর মনের মধ্যে ঢুকে গেছে। ঠিক সেটারই রেস ধরে তোদের বলি, ধর আমি যেটা বলছি আজকে ধর এরকম শুরু করলাম, তো এরকম পাতার পর পাতা পাতার পর পাতা তুই কত মুখস্থ করবি? একেবারেই দরকার নেই। তুই প্রথমে দেখ উদ্যোক্তা, কি বললাম? উদ্যোক্তা। তাহলে উদ্যোক্তা কে? যে উদ্যোগী হয় সেই উদ্যোক্তা। আজকে তোদের ওখানে যে সমস্ত বড় বড় দোকান আছে, এখন ধর বিভিন্ন জায়গায় বিভিন্ন খাবার দাবারের দোকান হচ্ছে, সেগুলো ফ্র্যাঞ্চাইজি বেস দোকান হচ্ছে। যেমন তোদের ওখানে আমি করিমস দেখেছি, যেমন তোদের ওখানে মিও আমরে দেখেছি, যেমন তোদের ওখানে আমি মনজিনিস দেখেছি। তাহলে এরা তো একটা কারবারি প্রতিষ্ঠান, তাহলে এরা তো সারা পশ্চিমবাংলায় তো ছড়িয়ে আছে। তাহলে এটা প্রথমেই তো এরকম ছিল না, এদেরকে তো উদ্যোগী হতে হয়েছিল। এর উদ্যোক্তা তো কোনো একজন হয়, তার মানে কারবারের মালিকই এর উদ্যোক্তা হয়। দ্বিতীয় কি বলছে? দ্বিতীয় হচ্ছে সংগঠন। সংগঠনকে ভাঙলে আমরা যেটা পাই, সংগঠন কথাটাকে প্রকৃষ্ট রূপে গঠন, অর্থাৎ একটা সুন্দর মানে প্রসেসের মধ্যে, মানে একটা মানে খুব ঠাস বুনট মানে চারিদিকে এমনভাবেই আমাদের চলতে হবে। যেমন ধর মহেন্দ্র সিং ধোনি আমার মনে হয়, এবং তোরাও আমার সাথে হয়তো একমত হবি, ভারতবর্ষের সর্বকালে সর্বশ্রেষ্ঠ ক্যাপ্টেনদের মধ্যে একজন বললো। আমার মনে হয় মহেন্দ্র সিং ধোনি সর্বকালে সর্বশ্রেষ্ঠ ক্যাপ্টেন। তার কারণ মহেন্দ্র সিং ধোনিকে সবাই মানে এত শ্রদ্ধা করে, অথচ ওকে যখন খেলতে নামার সময় পুরোটাই ওর জন্যে কিন্তু সবাই প্রাণপাত করে দিয়ে দেয়। তার মানে কি? তার মানে সাংগঠনিক ক্ষমতা, অর্থাৎ সবাইকে এক সূত্রে বেঁধে রাখা, এটাই হচ্ছে সংগঠনের কাজ। মূলধন, তারপরে মূলধন কোনো অসুবিধে নেই। এর মধ্যে দুটো পয়েন্ট আমি আর বলবো, সেটা হচ্ছে পূর্বানুমান আর পৃথক সত্তা। পূর্বানুমান মানে কি? পূর্বানুমান করা মানে কোনো একটা জিনিসকে আগে থেকে প্রেডিক্ট করা। মানে আজকে ধর তোদের ওখানে আমি মনে করলাম যে একটা ভালো ফাস্টফুডের দোকান করবো, মানে বেশ গুছিয়ে ফাস্টফুডের দোকান করবো, যেখানে খুব কোয়ালিটি খাবার পাওয়া যাবে। তা আমি কোয়ালিটি খাবার পাওয়া গেলেই যে দামে আমাকে কোয়ালিটি খাবার বেচতে হবে, সেটা ওখানে বিক্রি হবে কিনা প্রথমে তো আমাকে নির্ধারণ করতে হবে, তাই না? ধর আমি তোদের মাকড়দায় যাই, মাকড়দার মোড়ে ধর একটা ভালো দোকান তৈরি করলাম যেখানে খুব কোয়ালিটি খাবার পাওয়া যাবে। আমি তোদেরকে এর আগে দাদা বৌদির বিরিয়ানির কথা বলেছি, ওই গোত্রের বিরিয়ানি তৈরি করলাম। ধর আমাদের এখানে দাদা বৌদির বিরিয়ানির দাম 330 টাকা, 360 টাকা এরকম। তা আমাকে তো প্রথমে খবর নিয়ে জানতে হবে যে সেটা আমার চলবে কি না। চলবে, তারপরে তো আমি দোকানটা করবো। তেমনিভাবে একটা বিজনেস করতে গেলে আমায় কী করতে হবে? আগে বুঝে নিতে হবে যে সত্যিই প্রকৃত অর্থে ওই জিনিসটা সেখানে চলার মতন অবস্থা আছে কিনা, সেটাকেই বলা হয় হচ্ছে পূর্বানুমান বা ফোরকাস্টিং। আর পৃথক সত্তা সম্বন্ধে কি বলছে? ব্যাপারটা হচ্ছে যে কারবার এবং কারবারের মালিক দুজনকে আলাদা করে ভাবা হয়। আগামী সময় যখন অ্যাকাউন্টেন্সিতে আমরা আরও পড়বো, অ্যাকাউন্টেন্সি পড়তে গিয়ে দেখবো যে ব্যবসা এবং ব্যবসার মালিককে আলাদা করে দেখা হয়। হয়তো সম্ভবত আমি অ্যাকাউন্টেন্সি কারবারে বলেছিলাম, অ্যাকাউন্টেন্সি কারবার না, অ্যাকাউন্টেন্সি ক্লাসে বলেছিলাম যে আমরা পাড়ায় যে দোকান দেখি সেখানে কিন্তু কোনো পৃথক সত্তা কাজ করে না। কিন্তু ধর ওই যে বলেছিলাম টেসলা, যেমন ধর বলেছিলাম স্টারলিং, যেমন ধর বলেছিলাম রিলায়েন্স, যেমন ধর বলেছিলাম এয়ারটেল, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর কি? টেসলার কোম্পানির মালিককে ইলন মাস্ক, রিলায়েন্স কোম্পানির মালিককে হচ্ছে গিয়ে মুকেশ আম্বানি, এয়ারটেল কোম্পানির মালিককে সুনীল মিত্তাল। তাহলে এদের কিন্তু ব্যবসাগুলো সম্পূর্ণ আলাদা। ধর মুকেশ আম্বানির যে ব্যবসাগুলো হয়, মুকেশ আম্বানি তো শুধু জিও নয়, রিলায়েন্স পেট্রো আছে, তারপরে ওদের শুটিং শাটিং আছে, তারপরে ওদের আরও অন্যান্য ব্যবসা আছে। আরও সহজ টাটার ধর মানে রতন টাটা মালিক ছিল, তো রতন টাটার কত কি রয়েছে, টাটা মোটরস রয়েছে, টাটা কেমিক্যাল রয়েছে, টাটা টি রয়েছে, প্রত্যেকটার আলাদা আলাদা হিসেব তৈরি হয়। যাকে কেন্দ্র করে আমরা হিসেবটা তৈরি করব, মানে সেই তো মানে অ্যাকাউন্টেন্সিগতভাবে মানে তারই একটা সত্তা তৈরি হবে, তাই না? তাহলে সেই জন্যে ব্যবসা এবং ব্যবসার মালিককে আলাদা করে ভাবা হয়। তাহলে এইগুলো হচ্ছে প্রতিষ্ঠানগত বৈশিষ্ট্য। উদ্দেশ্যগত দিকের মধ্যে কীরকম আছে? মানে ব্যবসার উদ্দেশ্য কি? নিশ্চয়ই মুনাফা অর্জন করা। উইদাউট মুনাফা ব্যবসা চলবে কি করে? তারপরে কি আছে? একটা সেবার মনোভাব রাখতে হবে। মানে সব সময় যদি আমি মনে করি মানে প্রচুর লাভ করব, তাহলে আমি আমার
মানে যে জায়গা, মানে আমি তো সমাজ থেকেই উঠে এসেছি, আমাকে একটা সার্ভিস মোটিভ রাখতেই হবে। কেন সার্ভিস মোটিভ রাখতে পারি কি, ন্যায্য দামে সঠিক মূল্যে সঠিক জিনিস সরবরাহ করে, এটা কি বলা হয় হচ্ছে সেবার মনোভাব। এটা যদি করা যায় তাহলে যদি দোকানটা চালু থাকে তাহলে সেই দোকানটা কিন্তু চলতেই থাকবে। আর কি হচ্ছে পারস্পরিক সুবিধা। পারস্পরিক সুবিধা মানে যে যাতে করে যারা সেখান থেকে পণ্য সংগ্রহ করছে তারা যেন তৃপ্তি সহকারে দোকান থেকে জিনিসটা নিয়ে বেরোতে পারে, অর্থাৎ দোকানের যে খরিদ্দার এবং দোকানের যে মালিক তাদের মধ্যে যেন পারস্পরিক ভাবের আদান প্রদানটা ঠিকঠাক হয়ে থাকে। আর ক্রিয়াগত দিক আর একটা বৈশিষ্ট্যের কথা বলছে এখানে, পুরোপুরি মানে কাজের কথা বলছে যে সম্পদ উৎপাদন ও মূল্য সৃষ্টি, পৌনঃপুনিক ক্রয় বিক্রয়, এটা সম্বন্ধে বলবো। পৌনঃপুনিক ক্রয় বিক্রয় মানে কি, বারবার কাজটা করতে হবে, বারবার। ওই যে রোল তৈরি করছি আমি, তাহলে সেক্ষেত্রে আমাকে বারবার রোল তৈরি করে আমাকে সেই রোলটা বিক্রি করতে হবে, তবেই সেটা কারবার বলে গণ্য হবে। অভাব পূরণ, মানুষের অভাব পূরণ করা কারবারের একটা অন্যতম কাজ। মালিকানা হস্তান্তর, গতিশীলতা, স্বাধীন জীবিকা। গতিশীলতা সম্বন্ধে একটু বলবার চেষ্টা করি। গতিশীলতা সম্বন্ধে কি বলছে, কারবারি কার্যকলাপ বলছে সবসময় গতিশীল। সমাজের বিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের পছন্দ, চাহিদা প্রভৃতির পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। আমি তোদের কি বলেছিলাম, আমাদের মতন যারা পড়ায় তারা বড় বড় ভাব দেখায় যে এই তোরা আমাদের ফিসটা দিলি না, তোরা আমাকে স্যালারিটা দিলি না। আসলে তা না, আমরা প্রত্যেকেই ব্যবসাদার। তাহলে আমরা কি করছি, আমরা আমাদের পড়া বেচছি, তাহলে আমরা জিনিস বিক্রি করছি। তাহলে এইরকমভাবে ভিডিও করে পড়াবো, আজ থেকে 6-7 বছর আগে কি ভেবেছিলাম, ভাবিনি। প্রতিনিয়ত কি করতে হচ্ছে, আমাকেও যুগের সাথে তাল মিলিয়ে আমার কিছু জায়গার পরিবর্তন করতে হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে কি, তাহলে আমাকে যেটা করতে হচ্ছে গতিশীলতা, মানে থেমে থাকলেই তো জীবন স্থবির হয়ে গেল, তাই না? তাহলে সেই কারণে গতিশীলতাও কিন্তু কারবারের একটা অঙ্গ। তো আমি আপাততভাবে তোদের যতটুকু পড়ালাম, তোরা বাড়িতে কতটুকু পড়বি একটুখানি শুনে নে। তোরা বাড়িতে প্রথমে শুরু করবি পেজ নাম্বার 6 থেকে কারবার ভূমিকা, একদম রিডিং পড়তে শুরু করবি। কারবার সম্পর্কিত ধারণা পড়বি, তারপরে কারবার মানে অর্থনৈতিক ক্রিয়াকর্ম, অনর্থনৈতিক ক্রিয়াকর্ম সেটা একটু বলা আছে, পড়বি। আর ইন দি মিন টাইম আমি দুটোর মধ্যে পার্থক্য এই ভিডিওটার পরেই গ্রুপে পোস্ট করছি। তারপরে কারবারে ক্রিয়াভিত্তিক সংজ্ঞা পড়বি। ইংরেজিগুলো পড়বার দরকার নেই, শুধু বাংলাটাই পড়বি। বারবার বলছি গল্পচ্ছলে পড়বি, ওইরকম হন করে মুখস্থ করবার দরকার নেই, বেসিক কনসেপ্টটা নিবি। আমি চেষ্টা করলাম বোঝাতে। কারবারের মৌলিক বৈশিষ্ট্য, প্রতিষ্ঠানগত বা কাঠামোগত দিক পুরোটাই পড়বি। এরকম পড়তে পড়তে তুই চলে যাবি হচ্ছে 10 নাম্বার পেজ অবধি। আমি এই অবধি আলোচনা করলাম, আজকে আর হবে না। আগামীকাল চেষ্টা করব যতটুকু পড়াবো বলে ভাবছি পড়িয়ে দিয়ে এবার আমি হোম টাস্ক দিয়ে দেবো, তোরা বাড়ি থেকে কি দেখে আসবি। এইভাবেই আমরা পড়বো। আজকে অনেক রাত হয়ে গেল, 12 মিনিটের ভিডিও হতে চললো অলরেডি। তো সেক্ষেত্রে আজকে যদি দেখতে পারলি তো ভালো, দেখবার পর কালকে সকাল থেকেই কি করবি, খুব তো বেশি নয় সকাল, এখন তো পড়াশোনাও সেভাবে নেই, সকালবেলা বিজনেস স্টাডি যারা বইটা কিনেছিস বইটা নিয়ে বসবি, আস্তে আস্তে একটু একটু করে ধীরে মন দিয়ে দেখবি। দেখবার পর ওটাকে রেখে দিবি। আবার ঘুরলি ফিরলি নয় ফোনই দেখলি, একটু এদিক ওদিক করলি, আবার একটু বইটা নিয়ে বসে গেলি। এইরকমভাবে একই দিনে যদি এটা 2-3 বার করে ছোট ছোট করে দেখতে থাকিস, দেখবি মনের মধ্যে আস্তে আস্তে গেঁথে যাচ্ছে। এইভাবেই আমরা এগিয়ে যাব। আপাতত এটুকুই, আবার কালকে তোদের সাথে ভিডিওর মাধ্যমে দেখা হবে।